হ্যালো বন্ধুরা, রাতের বিভীষিকা চ্যানেলে আমি সুপর্ণা। আমি আজকে একটি নতুন সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাবো। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে মিলননগর থেকে বিপাশা বসু। সে আমায় লিখেছে, দিদি, তোমার অনেক দিন কোনো ঘটনা শুনি না। তুমি কি ঘটনা বলা ছেড়ে দিলে? সত্য ঘটনা তোমার ভালোই লাগছিল শুনতে, শুনতামও আমি। তো অনেক দিন ধরে কোনো ঘটনা শুনতে পাই না। তা আমার মনটাও খুব খারাপ হয়ে গেছিলো যে দিদি কী ব্যাপার ছেড়ে দিল। তা জানি না তুমি ছেড়েছো কি না, তাও তোমাকে আমি আমার নিজের অভিজ্ঞতা, আমার পরিবারের একটি ঘটনা আমি পাঠালাম। তুমি যদি তোমার চ্যানেলে পড়ে শোনাও আমার খুব ভালো লাগবে। না, আমি ঘটনা বলা ছাড়িনি। আমি মাঝখানে আমার কিছুদিন বন্ধ গেছে, কারণ নানান ব্যস্ততা, নানান ঝামেলার জন্য আমার বলা হয়নি। কিন্তু তাও কয়েকটা বেশ ভিডিও আমি ছেড়েছিলাম। রিসেন্ট একটাও ছেড়েছিলাম, কিন্তু সেরকম রিচ আসেনি বা ভিউজ হয়নি। কিন্তু আমি ঘটনা বলা ছাড়িনি, আমি বলছি। আজকে তোমার ঘটনাটিও আমি পড়ে শোনাবো। আমি এই ঘটনাটি আমি ওর মতন হয়ে করেই আর কি বলছি। আমি বিপাশা বসুর ইয়েতে বলছি, ওর মতন করেই আমি তোমাদের ঘটনাটি পড়ে শোনাচ্ছি। দিদি, কয়েক বছর আগের ঘটনা, এই ধরো 3-4 বছর আগের ঘটনা। আমাদের পরিবারটা খুব সুখী পরিবার। আমরা 5 জন, ফ্যামিলির মধ্যে 5 জন ছিলাম মানে বলছি, একজন চলে গেছেন, আমার সবচেয়ে প্রিয়জন আমার বাবা। আমরা 5 জন মানে বাবা, মা, আমরা 3 ভাই বোন, আমার দিদি বড়, তারপরে দাদা, তারপরে আমি। আমাদের মতন, আমি মনে হয় যে আমাদের মতন সুখী ফ্যামিলি বোধহয় খুব কমই দেখা যায়। আমরা এই 5 জন একে অপরের ছাড়া চলতে পারি না। একজনকে ছাড়াও একজন আমরা যেন ভাবতে পারি না। এই 5 জনই আমরা কোথাও ঘুরতে গেলে 5 জন, খেতে বসবো একসঙ্গেই 5 জন। কোথাও মানে যদি যেতে হয়, হয়তো সামনে কোথাও গেলাম, সেও 5 জন। মানে এত আমরা একে অপরের ওপরে অপরিহার্য যে বলতে পারবো না। সেখানে একজন নেই, আজ পুরো পৃথিবীর জগৎটাই যেন মনে হচ্ছে পুরো ফাঁকা। মানে আমার কথাটা তোমাকে বোঝাতে পারছি কি না আমি জানি না, তবু তুমি তোমার মতন করেই বলো ঘটনাটা। আমার বাবা ইন্সপেক্টর ছিলেন, খুব ভালো মানুষ ছিল। আমার মা সংসারী হাউসওয়াইফ, উনি কোনো কাজ টাজ করতেন না। আমরা লেখাপড়া করতাম, তার সাইডে আমার দিদি গান করতো, আমি নাচ করতাম, নাচ শিখতাম আর কি। আর আমার দাদা এমনি পড়াশোনা ভালোই ছিল। আমার বাবা ডিউটি থেকে প্রতিদিন আর কি ডিউটি করে বাড়ি চলে আসতো। আসার পরে আমরা এই 3 ভাই বোন, মা বাবা হয়তো বসে গান করছি, গল্প করছি, আমি নাচ করছি, এইসব নিয়ে আমাদের সন্ধেবেলাটা কাটতো, বা রাত্রিটা বা সকালটা যা হোক কাটতো। তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। মানে খুব আনন্দের মধ্যে আমাদের জীবনটা চলছিল। তারপরে দিদির বিয়ে ঠিক হয়, মানে কথাবার্তা চলছে। যখন বিয়ে পুরো পাকা কথাটা হয়নি, ডেট ফিক্সড হয়নি, তখন বাবা বুঝে গিয়েছিল যে এখানেই বিয়ে হবে। সেই জন্য আমার বাবা বিয়ের আগে থেকে ফার্নিচারের অর্ডার দিয়ে দিয়েছিল। তো জানি মেয়ের বিয়েতে তো ফার্নিচার দিতেই হবে, সেই জন্য বাবা ফার্নিচারে অর্ডার দিয়ে দিয়েছে। তো বাবা তারপরে ওরা এসে ডেটও ফিক্সড হলো, হয়তো 1 মাস ছিল এরকম। বাবা সুস্থ মানুষ, ডিউটি গেলেন। ডিউটিতে গিয়ে ওনার স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। হসপিটালে নিতে নিতে উনি মারা যান। সেই যে আমাদের মাথায় একটা বাজ পড়ার মতন হলো, মানে ভাষায় তোমাকে আর বলতে পারবো না যে কী হয়ে গেল। কারণ বাবা যদি জানতাম যে বাবা অসুস্থ, তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু অসুস্থ না, সুস্থ মানুষ হঠাৎ উনি যে এইভাবে ছেড়ে চলে যাবে। আর বাবাকে ছাড়া তো আমরা, বললামই তো তোমাকে, কেউ কাউকে ছাড়া আমি যেন থাকতেই পারতাম না। আর আমি আরেকটু বাবা মার মানে খুবই ছিলাম, মানে বাবা ছাড়া ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, এই রকম। মানে কি করে বাঁচবো, এই সবার মাথার মধ্যে একটা হয়ে গেল। মাও চুপচাপ হয়ে গেল, দিদি দাদা সব চুপচাপ। হঠাৎ এরকম একটা বিশাল বড় শোকের ছায়া, কেউ মেনে নিতে পারছিলাম না আমরা। তাই যাই হোক, বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসছে বাবার
তারপরে এই মধ্যে বাবা তখন কাল ওষুধ মানে আমাদের ইয়েটা চলছে আর কি, বাবার কাজও হয়নি। দিদি যে ফার্নিচারগুলো তৈরি করতে দেওয়া হয়ে গেছিলো সেইগুলো সে দোকান থেকে দিয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম যে কদিন পরে দিলে ভালো হয়, বলে না দেখুন আমরা দিয়ে যাই, আপনারা রেখে দিন। তা আমাদের একটা ঘর ছিল যেটা মানে বারান্দা দিয়ে গেলে সুবিধা আর কি, আর ঘরের ভেতর দিয়েও যাওয়া যায়, তবে একটু ঘুরে যেতে হয়, আর বারান্দা দিয়ে গেলে এটা কাছে পড়ে। সেই ঘরটার মধ্যে রান্নাঘরও ছিল, মানে সেপারেট টাইপের, একটা ভাড়া দিতাম। তখন ভাড়া ছিল না দেখে মা তখন ওই ঘরটার মধ্যেই খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল এগুলো রেখে দিল। মানে কেউ কারোর কথা বলার মতনও ছিল না, ওই রেখে দিয়েছে ওই রকম। বিয়ে টিয়ে তো কোথায়, আর গিয়ে বিয়ে মাথা থেকেই সব চলে গেছে। তা রাতে শুয়ে রয়েছি, মা আর কি আমার পাশেই শুয়ে রয়েছে, আমার দিদি দাদা হয়তো ওই পাশে খাটে শুয়ে রয়েছে, আরও আত্মীয় স্বজন এসছে, পিসি মাসি সব এসছে, তারাও শুয়ে রয়েছে সব। হয়তো ক্লান্ত তো শরীরটা, সারাদিন কাঁদতে কাঁদতে শরীরে এতে হয়তো অনেকে ঘুমিয়ে পড়েছে, বলতে গেলে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। আমি কিছুতেই ঘুমাতেই পাচ্ছি না। আমার যেন মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটাই যেন ফাঁকা, আমার আর কেউ নেই, আমি শুধু শুয়ে চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছি। একভাবে আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে যে আমি কী করে, বা পাশে মা বাবার মাঝখানে শুয়ে থাকতাম, সেখানে আমি শোবো কী করে, আমি বাঁচবো কী করে। কাঁদছি, কাঁদতে কাঁদতে তখন কটা বাজে আমার ঠিক দেখা নেই, জানিও না। হঠাৎ আমার মাথায় না এরকম হাত বোলাতে লাগলো এরকমভাবে। তো চোখটা বন্ধ করেই তো আমার কাঁদছিলাম, হঠাৎ করে একটু চোখটা খুলেছি, পাশে তাকিয়ে দেখি আমার মা আমার দিকে পেছন ঘুরে এমনি কাত হয়ে শুয়ে রয়েছে। মা তো কাত হয়ে শুয়ে রয়েছে, আর আমি খাটের জানলার দিকটাই শুয়ে রয়েছি। তাহলে আমার মাথায় হাতটা কে বোলাচ্ছে? তখন আস্তে আস্তে এরকম চোখটা নিয়ে ওপরে যেই তাকিয়েছি, দেখি স্পষ্ট একটা কালো ছায়া আমার মাথার এখানে হাত বোলাচ্ছে, পুরো একদম আমার বাবার মতন। আমার বাবা খুব লম্বা টল ফিগার ছিল, চেহারা ফেহারা খুব লম্বা টম্বা ছিলেন। ওই রকম দেখে না আমি না তাকিয়ে রয়েছি। উনি এরকম অনেক বেশ কিছুক্ষণ মাথা হাত বুলিয়ে, যেই আমি ওপরটা ভালো করে এরকম তাকালাম, সঙ্গে সঙ্গে মাথা থেকে সরিয়ে মাথার খাটের পাশটাই ছিল দরজা আর কি, যে দরজা দিয়ে বারান্দায় যাওয়া যায়, ওই দরজাটার ওখানে মিলিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছি। উঠে বসে আমি এদিক ওদিক তাকাচ্ছি, বাবা বাবা জোরেও বলছি না, মা একটু শুয়েছে, দাদা দিদিও শুয়ে আছে, আর ওই সব আত্মীয় স্বজন শুয়ে রয়েছে, আমি চিৎকার করব। আমি সব দিকে তাকাচ্ছি, আরও যেন আমার ভেতর থেকে ফেটে কান্না চলে আসছে। ভয়টা তখন আমার লাগছিল না, আমি পুরো বুঝতে পারছি আমার বাবা রয়েছে সঙ্গে, বাবা আছে। সেই দিনটা এইভাবে চলে গেল। পরের দিন সকালবেলা, সকাল হতে আমি মাকে ঘটনাটা বললাম। মা শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে কথাটা শুনলো, কোনো উত্তর দিল না। দাদা দিদি শুনেছে কিনা জানি না, মা বলেছিল কিনা আমি জানিও না, কিন্তু মা ঘটনাটা আদৌ শুনেছে কি না আমি ঠিক জানি না, শুধু তাকিয়েই ছিল। তার দুদিন পরে আমি বুঝতে পারতাম বাবা যেন আমার আশেপাশেই রয়েছে, আমার সঙ্গে সঙ্গে রয়েছে, বাবা যেন মনে হচ্ছে পুরো বাড়িটায় রয়েছে, এটা আমি পুরো ফিল করতাম। এই দুদিন পরে রাত্রিরে শুয়ে আছি, মাও মনে হয় সেদিনকে ঠিক ঘুমায়নি, দাদা দিদিও শুয়ে রয়েছে। তারপরে দেখি আস্তে আস্তে আমাদের মানে রান্নাঘরের ওখান থেকে যে দরজাটা ঘরে ঢোকার, ওই দরজাটা দিয়ে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। মানে দুটো ঘরে, মানে দুটো ঘর আর কি, তিনটে ঘর বলতে গেলে, তখন তো ভাড়া ছিল না দেখে তিনটে ঘর আমি বলছি, এমনি আমাদের দুটো ঘর, দুটো ঘরেই মানুষজন সব শুয়ে রয়েছে। তবে আমি যে ঘরটা আর কি ছিলাম, যে ঘরে আমি মা দাদা রয়েছি, সেই ঘরে মেঝেতেও কিছু মানুষ শুয়ে রয়েছে, আমার মেসো মাসি পিসিও রয়েছে, এটা রয়েছে। তো দরজাটা পুরো দেখছি আমি খুলে গেল, দরজাটা নিয়ে পুরো ঢুকলো একটা, কিন্তু ছায়া পুরো ঢুকলো, ঢুকে আস্তে আস্তে ওখান দিয়ে মানুষের পাশ এসে আমার মাথার পাশ দিয়ে আমার মাথায় এরকম একটা হাত বুলিয়ে, আমি চোখ বন্ধ করে দেখছি, যদি তাকালেই বাবা যদি চলে যায়।
নিয়ে এই দরজাটা খুললো, আমাদের মাথার খাটের যে মাথার পাশেই যে দরজাটা আর কি, ওই দরজাটা খুলে উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে ওই বারান্দা দিয়ে, যে ঘরটা ভাড়া দিই, ওই ঘরটা আস্তে আস্তে ঢুকলো। আমারও কিন্তু তখন ভয় লাগছে না, আমি পুরো উঠলাম। উঠে তখন দেখলাম তাকিয়ে ঘড়িতে 1:45 বাজে। আমিও আস্তে আস্তে ওই দরজা খুলে বারান্দা দিয়ে আমি বাবার সাথে সাথে আমিও গেলাম। মা তখন জেগে গেছে, মা উঠে পড়েছে। কি হলো, ও কোথায় যাচ্ছে বলে মাও তখন যেই উঠেছে মা, তখন দাদা দিদিও জেগে গেছে। দাদা দিদিও তখন মাকে বলছে, মানে পরে আমাকে মা ঘটনাটা বলছে তখন সেই সময়, কোথায় যাচ্ছ মা? বলে দেখ বিপাশা কোথায় বেরিয়ে গেল এই রাত্রিবেলা। তা ওরাও বেরোচ্ছে। আমি তো বাবার সাথে সাথেই ঢুকে গেছি। বাবা না গিয়ে দেখছি খাটটায় হাত বোলাচ্ছে, শোকেসটায় হাত বোলাচ্ছে, আলমারিটা হাত বোলাচ্ছে। আমি গিয়ে বাবাকে বললাম, ও বাবা তোমার পছন্দ হয়েছে তো? তুমি তো শুধু অর্ডার দিয়েছিলে, ওরা জিনিসগুলো না আজকে দিয়ে গেছে সকালবেলায়, জানো, সকালবেলা দিয়ে গেছে ওরা। তোমার পছন্দ হয়েছে তো বাবা? ঠিক আছে তো? আমার মা দাঁড়িয়ে দেখছে, দাদা তো দেখে পুরো চুপচাপ তাকিয়ে রয়েছে যে আমি কার সাথে কথা বলছি। তারা কিন্তু দেখতে পাচ্ছে না ছায়াটাকে, কিন্তু আমি পুরো দেখছি আমার বাবা। বাবা জিনিসগুলো হাত বুলিয়ে বুলিয়ে দেখছে, ভালো করে দেখছে। আমি বাবাকে সমানে বলে যাচ্ছি, ও বাবা পছন্দ হয়েছে তো বাবা? সব ঠিক আছে তো? আমার মা তাকিয়েই রয়েছে যে কার সাথে কথা বলছে, কাউকে দেখতে পাচ্ছে না, তারা শুধু ঘরটায় দেখছে। বাবা এরকম একভাবে হাত বুলিয়ে বুলিয়ে দেখলো, দেখে আমার মাথায় হাত বুলিয়ে আবার ওই ঘরের দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। আমি ওখানটা বসে খুব কাঁদছি। আমি মা তখন গিয়ে আমাকে ধরেছে, ধরে মা বুঝতে পেরেছে আর কি, কিছু জিজ্ঞাসা করেনি, আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে শুয়ে দেয়। সেই দিনকে রাত্রিরে আমার খুব জ্বর এসেছিলো। ডাক্তার এসেছিলো, ডাক্তার কাকু এসে উনি ওষুধ টষুধ দেন, দিয়ে তারপরে আমাকে ডাক্তার কাকু জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কিছু দেখে ভয় পেয়েছিলে? তা আমি বললাম না কাকু, ভয় পাইনি, বাবা রয়েছে, বাবা কিন্তু এখানে রয়েছে। তা কাকু বলেছিল যে হঠাৎ উনি মারা গেছেন না, উনিও তো শান্তি পাচ্ছেন না, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়েটাও হাতে করে দিতে পারলেন না, ওনার তো একটা আশা ছিল, সেই আশাটা তো পূরণ হলো না, এটা তো থাকবেই। তুমি ভয় পাও না তোমা? তাই বললাম না না কাকু, আমি ভয় পাচ্ছি না, আমার একটাই আনন্দ লাগছে, আমার বাবা রয়েছে আমার সাথে, এখনও রয়েছে। বলে তুমি কি এখন দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ বাবা, ওই যে দাঁড়িয়ে রয়েছে বাবা। তখন ডাক্তার কাকু আমার মাকে দিদিকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা দেখতে পান? তো বলছে না আমরা তো কিছু দেখতে পাই না। মা বলেছিল যে আসলে ও তো খুবই ছিল বাবার সঙ্গে, সব সময় বাবার সাথে সাথে, বাবা ডিউটি থেকে ফিরলেই ব্যাস বাবাকে আর ছাড়তো না, বাবার সাথে সাথে, বাবা খাইয়ে দাও, বাবা এত বড় মেয়ে হয়ে গেছিলো তাও বাবা খাইয়ে দাও, বাবা মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও, এইগুলো করতো। ওই জন্য বোধহয় ওকেই দেখা দিচ্ছে, সারাক্ষণ তো কেঁদে যাচ্ছে। তা বলছে যে এটাও তো স্বাভাবিক। ডাক্তার কাকু ওষুধ টষুধ দিয়ে চলে গেছিলো। তারপরে পুরো কাজটা বা যতদিন আমার বাবার কাজ হয়েছে, যেদিন আমার বাবার শ্রাদ্ধ হয়ে গেল মৎস্যমুখীর দিনকে, আর বাবাকে আমি দেখতে পাইনি। তারপরে এই 1 বছর পরেই কালা সুজোটাতে আমার দিদিরও বিয়ে হলো। তো এখন আর বাবাকে দেখতে পাই না। এই ছিল আমার একটা ছোট্ট অভিজ্ঞতার ঘটনা। এটা ঘটনাটা ছোট হলেও আমার কাছে বিশাল বড়। জানি না এই ঘটনাটা শুনে কে কী মনে নেবে আমি জানি না, তবে আত্মা বলে যে কিছু থাকে সেটাও ঠিক, কিন্তু আমার বাবার এই আত্মাটা, তার আশাটা তো পূরণ হয়নি। এই আশাটা পূরণের জন্য উনি অনেক চেষ্টাও করেছিলেন, একটা মেয়ে বিয়ে দেবেন, ছোট মেয়েটাকেও মানুষ করবে, বড় হবে তাকেও বিয়ে দেবে, ছেলে চাকরি পাবে, তো সে তো কিছুই পেল না। উনি হঠাৎ চলে গেলেন, মাকেই সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হয়েছে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেরও বিয়ে দিয়েছে, এখন আমিও বড় হয়েছি, কিন্তু সেই জিনিসগুলো আমার খুব মনে পড়ে। আমার এখনও ভাবলে না আমার খুব কান্না পায়, কষ্ট হয়, কিন্তু ভয় পাই না, একটু ভয় পাই না। আমি ভাবি আমার বাবা তো নেই, আমার বাবা ছিল, কিন্তু সময় দিন সব তো পাল্টিয়ে যায়, তার সাথে সাথে
ঠিক দুঃখটাও স্রোতের মতন ভেসে যায়। এখন অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, অনেকটাই, কিন্তু বাবা মার শোক তো কখনো কাটানো যায় না, এইটাও তো মনেই থাকে। এই ঘটনাটা আমি তোমাকে পাঠালাম, খুবই ছোট ঘটনা, তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও দিদি, আমার খুব ভালো লাগবে। আর তুমি গল্প বলা ছেড়ো না, তুমি বলো, আমার খুব ভালো লাগে শুনতে, আমি শুনি, এমনকি আমার মাও শোনেন। হ্যাঁ বিপাশা, তোমার ঘটনাটা শুনে আমার খুব লাগলো। আমিও মা বাবাকে হারিয়েছি, তবে বাবাকে দেখেছি, বাবারটা আমি ফিল করেছি, কিন্তু আমার মারটা কিছু বুঝিনি, সেরকম দেখিও নি, কিচ্ছু না, কিন্তু বাবারটা আমি বুঝেছি, সেটা আমি তোমাদের বলেওছি ঘটনাটা। এই ঘটনাটা শুনে সত্যি খুব কষ্ট লাগলো। উনি একটা আশা করেছিলেন মেয়েকে বিয়ে দেবেন নিজের হাতে, সেটা হলো না। তো কিছু বলারও নেই, মৃত্যু যে কার কখন কীভাবে আসে এখন তো দেখছই, কখন যে মানুষ কিভাবে মারা যায় কেউ জানে না। এই এখন আছে, পরক্ষণে যে কী হবে কেউ বলতে পারি না। দুঃখ করো না। এই ঘটনাটি আমি তোমাদের বললাম, বিপাশা বসু পাঠিয়েছেন। তবে আত্মা বলে আমরা কিন্তু আছে, এটা আমি মানি, আমি দেখেছি, আমি অভিজ্ঞতা হয়েছে। রিসেন্ট আমার একটি ঘটনা আমি তোমাদের বললাম, জানি না আমার এতজন আমাকে যে এতটা দূর এগিয়ে নিয়ে এসছো তারা শুনেছ কি না আমি জানি না, খুবই একটা মর্মান্তিক ঘটনা আমি বলেছিলাম। তবে আত্মা বলে কিছু আছে, অনেকে বলে হালকা রাশি হলে দেখতে পায়, জানি না হালকা রাশি হলে দেখতে পায় বলে আমি বলতে পারবো না, কিন্তু আমি অনেক কিছু ফিল করেছি, দেখেছি, যে কটা ফিল করেছি তোমাদের বলেছি, আমার অভিজ্ঞতার কথাও জানিয়েছি, আমার মা বাবার ঘটনাও আমি অনেক বলেছি, আমার দাদুর। পরে আরও কত ঘটনা আছে, এক একটা শুনি, আমাকে অনেকে পাঠায়, সেইগুলোও বলবো। আর তোমরা একটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করলে আমি খুব খুশি হব। ধন্যবাদ।